দর্শক, আজ নির্বাচিত খবরে আমরা একটি আনন্দের বিষয় নিয়ে হাজির হয়েছি। প্রথম আলো বিশ্বের মর্যাদাপূর্ণ ওয়ান ইফরা পুরস্কার জিতেছে দুটি বিভাগে। একটি বিভাগে জিতেছে স্বর্ণ, অপর বিভাগে জিতেছে রূপা। কিন্তু এই পুরস্কার দুটির আড়ালে গল্প রয়েছে। এ নিয়ে আজকে নির্বাচিত খবরে আছে আমি আবদুল্লাহ হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্স অ্যান্ড ক্রাইম টিপু সুলতান। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। ধন্যবাদ। টিপু ভাই, আজকে তো আমাদের বলা যায় একটা খুশির মুহূর্ত। মূলত এই সংবাদটা আমরা গতকাল পেয়েছি যে আমাদের প্রথম আলো দুটো ক্যাটাগরিতে বড় পুরস্কার পেয়েছে, এবং এটা প্রথম আলোর জন্য নিঃসন্দেহে বড় অর্জন। ওয়ান ইফরা পুরস্কার দুটো ক্যাটাগরিতে, একটি স্বর্ণ একটি রূপা। একটু যদি বলতেন যে আসলে আমাদের এই অর্জনটা নিয়ে এবং পুরস্কারগুলো নিয়ে। ধন্যবাদ আলিফ। আলিফ, প্রথমে একটু বলে নিই যে আমাদের যে পুরস্কারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান ইফরা। ওয়ান ইফরাটা একটু আমাদের পাঠক দর্শকদের বলা দরকার। এটা হচ্ছে বিশ্বের প্রায় 120টি দেশের 3000-এর বেশি সংবাদ প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের একটা বড় প্রধান সংগঠন। তো এই ওয়ান ইফরার এবারে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া 2026-এ বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর এ নিউজ ব্র্যান্ড বিভাগে আমরা সোনা জয়লাভ করেছি। আপনি জানেন যে এই পুরস্কারটা পেলেও এটার পেছনে একটা বড় ভয়ঙ্কর ঘটনা রয়েছে। সেটা হচ্ছে প্রথম আলোতে গত বছর 18 ডিসেম্বর মধ্যরাতে ভয়ঙ্কর এক হামলা হয়েছে, সংঘবদ্ধ হামলা, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। একটা স্বার্থান্বেষী বহল, একটা উগ্রপন্থী গোষ্ঠী, তারা প্রথম আলোকে গুড়িয়ে দিতে চেয়েছিল, প্রথম আলোকে ধ্বংস করে দিতে চেয়েছিল। সেখান থেকে প্রথম আলো আবার ঘুরে দাঁড়িয়েছে। অতি দ্রুত প্রথম আলোর প্রিন্ট, প্রথম আলোর অনলাইন, প্রথম আলোর প্রকাশনা চালু করা হয়, এবং প্রথম আলো আরও দ্বিগুণ সাহসের সহিত তার সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে। প্রথম আলোর উপর যে হামলা, যে ধ্বংসযজ্ঞ, সে বিষয়টা প্রথম আলো আমাদের পাঠক, আমাদের দর্শকের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে উপস্থাপন করেছে। আর শৈল্পিকভাবে আমাদের ধারাবাহিকভাবে এটার প্রচার দিয়েছে। আমাদের সে পোড়া ভবনে আপনি জানেন যে সেখানে সেটা একটা প্রদর্শনীর ব্যবস্থা ছিল। সেখানে নানা দল মত নির্বিশেষে মানুষ এসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাস ভর্তি হয়ে এসেছে দেখার জন্য। রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, সাংস্কৃতিক কর্মীরা এসেছেন, নানা শ্রেণী পেশার এসেছেন। এই বিষয়গুলো এই যে পাঠকের কাছে, দর্শকের কাছে, সবার কাছে উপস্থাপন করা, সেটার জন্য প্রথম আলো এই সোনা জয় করেছে। আরেকটি ক্যাটাগরিতেও অর্থাৎ বিভাগেও রূপা জিতেছে, সেটা নিয়ে যদি বলতেন। ধন্যবাদ আলিফ। এটাতে আপনারও ভূমিকা আছে, আপনাকে অভিনন্দন আগে বলি। আসলে যে দ্বিতীয় যে বিভাগে আমরা রূপে পেয়েছি সেটা হচ্ছে রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড। সে আমাদের মাল্টিমিডিয়া স্টোরির জন্য, যেটা দীর্ঘ অনুসন্ধান করে আপনিই করেছেন। সেটা হচ্ছে জুলাই আন্দোলনে 2024 সালে সবচেয়ে লম্বা সময় আন্দোলন হয়েছিল যাত্রাবাড়ি এলাকায়। সেখানে শুধুমাত্র 5 তারিখে, 5 আগস্ট 2024-এই একদিনে 60 জন গুলিতে নিহত হয়েছিলেন। সেটা ধরে আপনি একটা ইনডেপথ বড় প্রতিবেদন করেছিলেন, যেটা প্রথম আলো মাল্টিমিডিয়াতে প্রকাশ হয়েছিল, নানা মহলে প্রশংসা হয়েছে। এটা একটা বড় ডকুমেন্ট হিসেবেও দাঁড়িয়ে গেছে। কেবল এটাই নয়, আমরা এর আগে এটার জন্য আপনি আজকে প্রথম আলো রূপা জয় করেছে, কিন্তু এটার বাইরেও সাভারে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটা নিয়েও আমরা মাল্টিমিডিয়া স্টোরি করেছি, ইনডেপথ স্টোরি করেছিলাম। মোহাম্মদপুর নিয়ে করা হয়েছিল, সেগুলোর সঙ্গে আপনার যুক্ততা ছিল। সেদিক থেকে এটার কৃতিত্ব কিছুটা আপনার দিকেও যায়। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার সেই সময়গুলো মনে পড়ে, এই তিনটা কাজ যখন করি শুরুর দিকে গণঅভ্যুত্থানের পরপরই আমাদের পরিকল্পনা ছিল যে এত হত্যাযজ্ঞ হয়েছে, অভ্যুত্থানের সময়ও তো আমরা প্রতিনিয়ত তখন প্রিন্টে, আসলে অনলাইন যেহেতু ইন্টারনেট ছিল না, প্রিন্টে আমাদের নিয়মিত ছাপা হয়েছে, নানা হত্যাকাণ্ড তুলে ধরে আনা হয়েছে। এবং এরপরে আমরা আসলে জোর দিই যে ভিজুয়াল ইনভেস্টিগেশন যেটাকে বলে, অর্থাৎ অনুসন্ধানী ডকুমেন্টারির উপরে জোর দেই। ওই জোর দেওয়ার পর জায়গা থেকেই আসলে আমি প্রথমে মোহাম্মদপুরের কাজটা করি, একটা ছোট ডকুমেন্টারি। এরপরে সাভার গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি করি, সেখানেও ওই 5 আগস্টই অল্প সময়ের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানেই 15 জনকে হত্যা করা হয়
গুলি করে, এবং গুলির বাহিরেও দু একটা কেস পেয়েছি আমি। এর বাইরে আহত হয়েছিল 30-এরও অধিক এই অল্প সময়ের মধ্যে। এবং যাত্রাবাড়ির যেটা আপনি বললেন যে এখানে আসলে এই মহাসড়কটা ঘিরে ঢাকার প্রবেশ পথে এখানে আমি অনুসন্ধানে যেটা পেয়েছি এটা অনেক 5 মাসের অনুসন্ধান ছিল, এবং এই জন্যই মূলত রূপা দিতেছে এই রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড। সেখানে আমি যেটা পেয়েছি যে যেটা আপনিও বললেন যে 7 ঘন্টায় 60 জন, অন্তত 60 জন মানুষকে হত্যা করা হয়েছে সেখানে, এবং পুলিশি বর্বরতা, আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীর যে বর্বরতা সেটি ফুটে এসেছে, এবং সেটি আমরা একদম প্রামাণ্য অর্থাৎ দলিল বলা চলে। আমরা হচ্ছে যে তখনকার যে একদম ভিডিও ফুটেজ সেগুলো আমরা সংগ্রহ করেছি, যাতে সেগুলো এরপর সেগুলো তো যাচাই বাছাই হয়েছে। এরপরে পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা পরিবারের সঙ্গে, এবং এই যে অকাট্য দলিলটা আসলে তুলে এনেছি। এবং এই অর্জন আসলে আমাদের সবার, এই কারণেই প্রথম আলো রূপা জিতেছে এই ক্যাটাগরিতে। কিন্তু এই যে ধরেন আমরা এত কাজ করলাম গণভ্যুত্থান নিয়ে, এটা গণভ্যুত্থান যখন চলে তখনও করেছে, এবং এরপরেই করলাম, পুরস্কারও পেলাম। কিন্তু এরপরও আসলে ধারাবাহিকভাবে গণভ্যুত্থানের পরে একটি মহল প্রথম আলোর বিরুদ্ধে তো প্রচারণা চালিয়েছে, এবং নেতিবাচক প্রচারণা চালিয়েছে, অপপ্রচার বলতে পারে, চালাচ্ছে, প্রোপাগান্ডা, মানে এটা আমরা নানাভাবেই বলতে পারি। এবং শেষ পর্যন্ত প্রথম আলোতে হামলা হলো। এই যে হামলা হলো এবং মাসের পর মাস উস্কানি দেওয়া হলো, এই যে এখন এটা তদন্ত হয়েছে। আচ্ছা, ওই জায়গা যাওয়ার আগে আলিপ আপনাকে আমি থামিয়ে একটু বলি, যখন এই বিগত সরকারের সময় যে স্বৈরাচারী সরকার বলি, দুঃশাসন বলি, প্রথম আলো কিন্তু ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করে আসছিল। যখন জুলাই আন্দোলন শুরু হলো, এই আন্দোলনের শুরু থেকে প্রথম আলোর অনলাইনে, প্রিন্টে অত্যন্ত গুরুত্ব সহকারে রিপোর্টগুলো করা হচ্ছিল। একটা পর্যায়ে পরিস্থিতি এমন তৈরি হলো যে খবর পাওয়া যাচ্ছিল না, আন্দোলনকারী আত্মগোপনে, ইন্টারনেট বন্ধ। ওই সময় আমাদের সহকর্মীরা ঝুঁকি নিয়ে এ তথ্য সংগ্রহ করেছে। ঢাকা শহরে অন্তত 8-10টা পয়েন্টে কন্টিনিউয়াস সেখানে গোলাগুলি হয়েছে, আইনশৃঙ্খলা গুলি করে মানুষ মেরেছে। আমাদের সহকর্মীরা ওনাটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে দায়িত্ব পালন করেছে, সেগুলো আমরা প্রচার করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে একটা স্বার্থান্বেষী মহল, এটার সঙ্গে হয়তো স্বার্থান্বেষী ব্যবসায়িক মহল থাকতে পারে, এটার পেছনে একটা উগ্রপন্থী গোষ্ঠী আছে, সেটা তো এখন প্রায় স্পষ্ট, এবং আরও অনেক গোষ্ঠী মিলে এটা অপপ্রচার অনলাইনে ইন্টারনেট ভিত্তিক শুরু করে ওরা তখন থেকেই প্রথম আলোর উপর আক্রমণের একটা উস্কানি শুরু হচ্ছিল। এই জন্য 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর আক্রমণ হয়েছে একটাকে, ওইটাকে উসিলা করে, কিন্তু সেটা আসলে অনেক আগে থেকে তাদের প্রস্তুতি চলছিল। যেটা প্রমাণ যে 5ই আগস্টের পর থেকে যে ক্যাম্পেইনগুলো বিভিন্ন দেশে বিদেশে বসে ইউটিউবাররা করছিল, দেশের ভেতরে বিভিন্ন উগ্রপন্থীরা তাদের বিভিন্ন ফেসবুক স্বনামে বেনামে করছিল, এটা করে এক ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা, সম্মতি তৈরি করার চেষ্টা হয়েছে। এটার পেছনে কোনো রাজনৈতিক শক্তিরও হয়তো ইন্ধন থাকতে পারে। তারপরে তারা একটা অজুহাত ঠিক করে সংঘবদ্ধভাবে একযোগে মধ্যরাতে 18ই ডিসেম্বর প্রথম আলোতে আক্রমণ করে, পুড়িয়ে দেয়। তারা চেয়েছিল পুরো প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে। শুধু তাই না, তারা তো মানুষও পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, ডেইলি স্টারে আপনার জানেন। এবং কি এটা কতটা সংঘবদ্ধ সমন্বিত বোঝা যায় যে অল্প সময়ের মধ্যে শাহবাগে সংগঠিত হওয়া, তারপর প্রথম আলো, তারপর ডেইলি স্টার, তারপরে ধানমন্ডির ছায়ানটে হামলা করা, তো পরিকল্পিতভাবেই এটা চেয়েছিল। তারা চেয়েছিল এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক, বন্ধ করে দেওয়া। কিন্তু প্রথম আলো দ্রুত, প্রথম আলোর সহকর্মীরা, তার পাঠক, দর্শক, শ্রোতা, শুভানুর্থীদের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে এবং এটা প্রমাণ করেছে যে আগুন দিয়ে ভবন পুড়িয়ে দেওয়া যায়, মানুষ মারা যায়, সংবাদ পড়া যায় না। আমরা আরও দ্বিগুণ সাহস নিয়ে আমাদের কার্যক্রম আমরা আবার শুরু করেছি। এখন তো এই যে হামলারও 4 বছর পেরিয়ে গেছে, 4 মাস, দুঃখিত 4 মাস পেরিয়ে গেছে। এই যে এই সময়ের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রীও এলেন, যখন প্রদর্শনী হয় তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন যাতে জমা দেয়া হবে। তো সেটাও এখনো হয়নি। এই যে তদন্ত যা হচ্ছে, তদন্তকারীরা এই হামলাকে কীভাবে দেখছেন? এটা একটা হচ্ছে, আপনি জানেন যে এই হামলাটা যখন হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। অন্তর্বর্তী সরকারকালে এই হামলার সময় আমরা হামলার আগে থেকে যখন ওরা সংগঠিত হচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিলাম।
কিন্তু সেদিন সরকার নিষ্ক্রিয় ছিল, সরকারের বাহিনীগুলো নিষ্ক্রিয় ছিল। সে অর্থে চাইলে তারা সেটা প্রতিহত করতে পারত। পরবর্তীতে নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী নয় কেবল, সরকারের একাধিক মন্ত্রী উপদেষ্টা এখানে আসেন, আমাদের এই পোড়া ভবন পরিদর্শন করে যান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দিতে পারবেন। 2 মাস শেষ হয়েছে, তা 28 তারিখ, 2 দিন আগে। কিন্তু আমরা তদন্তকারীদের সঙ্গে কথা বলে যতদূর জেনেছি যে চার্জশিট দেওয়ার মতো পর্যায়ে তাদের এখনও পৌঁছা নেই, তাদের হাতে অনেক কাজ বাকি। বিশেষ করে এই হামলায় যে আমরা ভিডিওতে দেখেছি, লাইভ সামাজিক মাধ্যমে যারা লাইভ ব্রডকাস্ট করে সেখানে দেখেছি যে শত শত লোক সংঘবদ্ধ লাঠিছোড়া যে আক্রমণ করেছে, এই মানুষগুলো এখনও সবাই চিহ্নিত হয়নি, পেছনের যে পতাকা চিহ্নিত হয়নি, যার কারণে তাদের প্রস্তুতির জন্য আরও সময় লাগছে। আচ্ছা, 38 জন তো এখন পর্যন্ত গ্রেপ্তার। আপনি বললেন যে শনাক্ত কিছু হয়নি, এখন আরও শনাক্ত হওয়ার পথে। মানে এই যে যাদের শনাক্ত করা হলো, তাদের কিভাবে শনাক্ত করা হলো? এটা আসলে আমরা যতটা তদন্তকারী সংস্থাগুলোর সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি, সেটা হচ্ছে তারা এখানকার যে হামলার সময়কার ভিডিও ফুটেজগুলো তারা পর্যালোচনা করেছে, ছবি আলোকচিত্র সংগ্রহ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অনেক হামলাকারী হামলায় যুক্ত হয়ে ঘটনাস্থল থেকে লাইভও করেছে, এগুলো তারা পর্যালোচনা করে যেসব মুখগুলো তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। এর মধ্যে উস্কানিদাতাও আছে, হয়তো ঘটনাস্থলে ছিল না, একটু অদূরে থেকে উস্কানি দিয়েছে, সংগঠিত করার নেপথ্যে ছিল, তেমনও 2-1 অ্যারেস্ট হয়েছে। তবে আপনি আজকে আমাদের প্রথম আলো যদি দেখেন, আমরা আরও কিছু মুখ, আরও কিছু আক্রমণকারী হামলাকারী যারা ভিডিও ফুটেজ দেখা গেছে তারা আক্রমণে সরাসরি জড়িত, কিন্তু তাদের পরিচয় শনাক্ত হয়নি, তাদের কিছু ছবি একাংশের ছাপিয়েছে, এর আরও অনেক আছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোও দেখছে, যাচাই বাছাই করছে। তা এই জন্য তারা তদন্ত শেষ করার জন্য আরও সময় নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তার মানে এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে আছে। হ্যাঁ, আছে, এবং এর নেপথ্যেও নিশ্চয়ই অনেকের আছেন। আপনি বললেন কয়েকজনের ছবি ছাপা হয়েছে, এদের আইনের আওতায় কেন আনা যাচ্ছে না এখনো? একটা তো হচ্ছে আপনাকে শুরুতে বলছিলাম যে নেপথ্যের তো আরও শক্তি থাকা স্বাভাবিক, কারণ এটা একদিনের হুট করে হয় নাই, এটা অনেক দিন ধরে প্রস্তুতি চলছিল। একটা অংশ এখানে হামলা করার জন্য সম্মতি তৈরি করছিল, কেউ কেউ হয়তো আমরা জানি না আর্থিক সহায়তাও দিচ্ছিল কিনা কোনো কোনো সত্তান্বেষী গোষ্ঠী। আর উগ্রপন্থী একটা গোষ্ঠীর সরাসরি যুক্ততা আমরা সচোখে দেখেছি, সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনে দেখেছি, ভিডিওতে দেখেছি। তো এই যে এদেরকে এতগুলো গ্রুপকে অর্গানাইজ করা, এটাকে সমন্বয় করা, এক রাতে 3টা জায়গায় হামলা করা, পরদিন আবার ওদেশি অফিসে হামলা করা, এটার পেছনে তো একটা মাস্টার মাইন্ড আছে, এটার পেছনে একটা শক্তি আছে, আরও ব্যক্তি আছে। সেই জায়গায় এখনও আইনশৃঙ্খলা বাহিনী যায় না। আমরা প্রত্যাশা করব সেখানে হাত দেওয়া, কারণ এই শক্তিটাকে যদি আমরা যে চিহ্নিত না করি, জনগণের সামনে এদের মুখোশ উন্মোচন না করি, তাহলে এই শক্তি সমাজের থেকে যাবে। এটা স্বাধীন গণমাধ্যম, গণতন্ত্র সবার জন্য হুমকি হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।